চাচ্ছেন? আচ্ছা, শুরু করি আবার। হ্যাঁ, তো আমরা কী নিয়ে আলোচনা করতেছিলাম এর আগে? ফরম্যাট পেইন্টার। সো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্লিপবোর্ড নিয়ে, না? কাট কপি পেস্টে কোনো প্রবলেম আছে? কাট কি করে? ওই ব্যাক কোম্পানি কই ফোনে? কাট কি করে শাইন ভাই? ফোনে কথা বলতেছিলেন? কাট মানে কাইটটা ফেলে, মনে করেন যে এই জায়গাটা একটু কালার করে দিই, লাল কালার। হ্যাঁ, এই লাল কালারের অর্ধেক এটাতে এইখানে কাট আছে। হ্যাঁ, এই যে কেচি দেখতে পাচ্ছেন শাইন ভাই? কাট করলে কি হবে? কাট হয়ে গেছে, কিন্তু সাথে কপিও হয়ে গেছে। কাট করলে শুধু কাট হয় না, কপিও হয়ে যায়। এটাকে আবার রাখা যায়, যে কোনো জায়গায় পেস্ট করেন চলে আসবে। গত ক্লাসে আমরা ক্লিপবোর্ড করেছিলাম, মনে আছে? আরেকবার একটু দেখাই দিচ্ছি। ক্লিপবোর্ডের এই যে ডায়ালগ বক্স লঞ্চার, এই কোনাটাকে বলা হয় ডায়ালগ বক্স লঞ্চার। এই ডায়ালগ বক্স লঞ্চারে যদি আমরা ক্লিক করি, তাহলে যা যা আমরা কপি করব, যেমন বাটন, সেটাকে কপি করলাম, এটা এখানে থেকে যাবে। কলাপস, এটাকে কপি করলাম, এটা এখানে থেকে যাবে। সবই করা যায়, আপনারা যেভাবে চাবেন সেভাবেই হবে। রবির বন্ধ করে দাও তো, এটা হবে এবার। কোনো হইচই নাই না? ওকে, এবার কি ঠিক আছে নাকি আরো কিছু করব? আচ্ছা, ওই আগে যেমন আসলে হেমনে কর। রিসেট, না না না, এর আগে যেভাবে হচ্ছে ওইভাবে কর। এবার একটা ধরলো তো। আচ্ছা, ঠিক আছে, এটাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এই যে কিপ, এটা ফিক করে কপি করলাম। তো সব এখানে কয়টা আইটেম রাখা যাবে? 24টা আইটেম রাখা যাবে। তো এটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, 3টা সফটওয়্যারে কি করতে পারবো আমরা? পেস্ট করতে পারবো। এটার সুবিধা কি? যেমন কপি একবার করলে ওটা তো পরের বার একবার পেস্ট করা যায়, কিন্তু এখান থেকে আমরা যে কোনো সময় যে কোনো 24টা আইটেমের যে কোনোটা পেস্ট করতে পারতেছি, যে কোনো সময় পেস্ট করতে পারতেছি। এটা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্লিপবোর্ড সম্বন্ধে। তারপর আজকে করলাম কি নিয়ে আলোচনা? ফরম্যাট পেইন্টার। জাস্ট যে কোনো জিনিস কপি করবেন অথবা কাট করবেন। যেমন কাট করলেও এটা কিন্তু কপি হয়ে যায়। হ্যাঁ, তো কপি করলেও এটা উই নিড দেম। ক্লিপবোর্ডটা একবার ওপেন করতে হবে। জাস্ট এই যে কোনাটায়, যে ক্লিপবোর্ডের এই যে ডায়ালগ বক্স লঞ্চার যে কোনাটা আছে, এই কোনাটা একবার ক্লিক করলে এটা আসবে। আসলে পরে এটা 24টা আইটেম পেস্ট হইতে থাকবে ওখানে। আপনি যে কোনো সময় এরপরে কী করতে পারবেন? সেটাকে পেস্ট করতে পারবেন। না ম্যাডাম, অন্য ব্যাচে ছিল আবার। আমি করেছিলাম না এগুলো আলোচনা। a+b হোল স্কয়ারের সূত্র করেন নাই? ওইটাই তো। আচ্ছা, আরেকবার তাহলে করে দিচ্ছি। হ্যাঁ, আপনি বোকা মানুষ, ঠিক। আপনার ভিতরে কোনো হইচই নেই। সো এখন এই যে ফন্ট গ্রুপটা আরেকবার তাহলে দেখে নিই। তো প্রথমে হলো ফন্ট, এটাকে বলে ফন্ট ফেস বা ফন্ট টাইপ। ফন্ট ফেস অর টাইপ, কোন ধরনের ফন্ট। তারপরে হলো ফন্ট সাইজ, তারপরে হচ্ছে ফন্ট সাইজ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ।
এক এক করে আমি সবগুলো বাটন লিখে দিয়ে ফেলতেছি আর কি, কোনটা কি করে। ফন্ট সাইজ ডিক্রিজ, তারপরে হলো যে বাটনটা আছে এই যে এই বাটনটার নাম হলো চেঞ্জ কেস। তারপরে যে বাটনটা আছে সেই বাটনটার নাম হলো ক্লিয়ার অল ফরম্যাটিং। তারপরের বাটনটা হচ্ছে, এটা হলো প্রথম লাইনের বাটন। তারপরের বাটনগুলোর নাম হচ্ছে বোল্ড, আইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইক থ্রু। তারপরের বাটনটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট, ওই যে এক্স এর নিচে একটা 2, এটাকে কি বলা হয়? সাবস্ক্রিপ্ট। তারপরে এক্স স্কোয়ার, এটার নাম হলো সুপারস্ক্রিপ্ট। তারপরেরটার নাম হলো স্টাইল, টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। থাকুক, তারপরে একবার একটু ডিসকাস করে দিই। ফন্ট হাইলাইট, তারপরে হলো কি ফন্ট কালার। এগুলো কিসের কাজ? ফন্ট গ্রুপের কাজ। ফন্ট কালার, ঠিক আছে। তো ফন্ট ফেস টাইপ কি, যেমন এক্সাম্পল কয়েকটা ফন্টের নাম আমরা দিতে পারি, যেমন টাইমস নিউ রোমান, এগুলো এক ধরনের, এখানে অজস্র আছে, হ্যাঁ। টাইমস নিউ রোমান, তারপরে আছে এরিয়াল, তারপরে আছে ভেরডানা। এরিয়াল বানান মনে হয় ভুল করছি আমি, এরিয়াল। তারপরে হলো ভেরডানা, তারপরে হলো কমিক সেন্স। আচ্ছা, ভেরডানা ঠিক আছে। কমিক সেন্স, সেরিফ, এরকম আরো অজস্র ফন্ট আছে। আমি কয়েকটা ফন্ট দেখাচ্ছিলাম, একটু সাইজটা বড় করে দিলে ভালো বোঝা যাবে। 16 করে দিই। টাইমস নিউ রোমান, এখানে একটা ফন্ট আছে, নাম হলো টাইমস নিউ রোমান। এগুলাকে বলা হয় ফন্টের টাইপ কেমন হবে। এরিয়াল যদি আমি সিলেক্ট করি, এখানে যদি বলি এরিয়াল বলে একটা আছে, শুধু এরিয়াল, শুধু এরিয়াল নাই, এরিয়াল। তারপর আছে ভেরডানা, তারপরে আছে কমিক সেন্স। ফন্টগুলো কি সব একরকম দেখতে নাকি ডিফারেন্ট? ফন্টের সাইজ কেমন হতে পারে? যেমন দিস ইজ 12 pt, এগুলাকে পয়েন্ট দিয়ে ইয়ে করা হয়, পয়েন্ট। এটা মনে করেন 16 pt, এটা মনে করেন 20 pt, এটা মনে করেন 30 pt। সো এটা 12 pt যদি বলি, এখানে 12 বলে দিলেই 12 চলে আসবে। এটা যদি 16 বলে দিই, এখানে 16 চলে আসতেছে। 20 বলে দিই, 30 বলে দিই, ঠিক আছে। সাইজ কি এক হলো না। তো আমরা এইখানে যে কোনো সাইজকে ছোট বানাইতে পারি, আবার যে কোনো সাইজকে বড় বানাইতে পারি। ফন্ট সাইজ ইনক্রিজ, কোনো একটা টেক্সটকে যদি আমি আরও বড় করতে চাই,
এইখানে ইনক্রিজ বাটন ক্লিক করলে আস্তে আস্তে পয়েন্টগুলো বড় হবে। আবার যে কোনো ফন্টকে যদি আমি ছোট বানাতে চাই তাহলে আমি এখানে এই ডিক্রিজ বাটনটা ক্লিক করলেই, দেখতে পাচ্ছেন তো, এই বাটনটা ক্লিক করলেই ছোট হবে। চেঞ্জ কেস হলো, মনে করেন বললাম কিছু লিখলাম, এখানে লিখে এটা লিখলাম চেঞ্জ কেস। এই ফন্টটাকে যদি আমি বড় হাতে করতে চাই হোম ট্যাবে চেঞ্জ কেসে আমরা বলবো আপার কেস। যদি এটাকে আমি ছোট হাতের করতে চাই তাহলে আমি বলবো লোয়ার কেস। সব ছোট হাতের হয়ে গেছে। আবার এইটাকে যদি আমি বলি যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অথবা বলি যে সেন্টেন্স কেস, যেমন এটা বড় হাতের আছে, আমি বলতেছি যে প্রথম অক্ষরটা বড় হাতের হবে, সেন্টেন্স কেস। ফুল স্টপের পরে যে এই সেন্টেন্সটা শুরু হচ্ছে সেটার প্রথম অক্ষরটা বড় হাতে হচ্ছে। আবার আরেকটা কি আছে, টগল কেস আছে, আর হলো ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। যেমন এখানে যদি ক্লিক করি ক্যাপিটালাইজ, কথার সাথেও স্যাম্পল দেওয়া আছে কিন্তু, তাই না? কথার সাথেও স্যাম্পল দেওয়া আছে। প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর কি হলো, বড় হাতের হলো। তারপরে যদি বলি যে টগল কেস, এভাবে হয়তো বোঝা যাবে না। যেমন এরকম যদি কুইক ব্রাউন জাম্পস রাইট ওভার লেজি টপ, এটা ফুল স্টপটা কেটে দিই। এটার যদি আমি বলি যে টগল কেস, তো চেষ্টা করে সে চেষ্টা করে যে প্রথম অক্ষরটা, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটাকে কি করছে, ছোট হাতের করে দিয়েছে। এটা হচ্ছে টগল কেস। অনেক ধরনের ফরম্যাটিং করছেন, অনেক রকম লটস অফ ফরম্যাটিং করছেন, লটস অফ ফরম্যাটিং। লটস অফ ফরম্যাটিং করছেন। ফরম্যাটিং মানে কি, টেক্সটে কালার দেওয়া বা ফন্ট টাইপ অন্যরকম করা। তারপরে আর কি করছেন, এগুলা করছেন। তো করার পরে যদি আপনি এখান থেকে নর্মাল টেক্সট হিসেবে রাখতে চান, জাস্ট এই ক্লিয়ারে ক্লিক করলেই সব ফরম্যাটিং ক্লিয়ার হয়ে যাবে, সব ফরম্যাটিং ক্লিয়ার হয়ে যাবে। সিলেক্ট করবেন, লটস অফ ফরম্যাটিং কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। সেইটাই হলো ক্লিয়ার অল ফরম্যাটিং। তারপরে বোল্ড তো আমরা বুঝি, সিলেক্ট করে বোল্ডে চাপ দিলে বোল্ড হবে, ইটালিকে চাপ দিলে একটু বাঁকা হবে, আন্ডারলাইনে চাপ দিলে একটু আন্ডারলাইন হবে, স্ট্রাইক থ্রোতে চাপ দিলে মাঝখান দিয়ে একটা কাটা দাগ চলে আসবে। সাবস্ক্রিপ্টের এক্সাম্পল কি, সাবস্ক্রিপ্টের এক্সাম্পল হলো ওই যে আমরা a+b হোল স্কোয়ারের সূত্র লিখি ওই রকম। এবার এটা H2O, এখানে ক্লিক করে সাবস্ক্রিপ্টে ক্লিক করে 2 লিখে আবার 2টাকে সমান করে ও লিখি আমরা, এটা হলো সাবস্ক্রিপ্টের এক্সাম্পল। আর সুপারস্ক্রিপ্টের এক্সাম্পল হলো a+b হোল স্কোয়ারের মতো, যে এখানে লিখলাম আমরা
প্লাস বি, এখানে লিখলাম এইখান থেকে স্কোয়ার হোল স্কোয়ার, আবার স্কোয়ার নামাই দিলাম ইকুয়াল টু এ স্কোয়ার, আবার ওখানে ক্লিক করে নর্মাল লেখায় আনতে হবে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর একটা শর্টকাট কি বলেছিলাম সেই শর্টকাট কিটা? হ্যাঁ, এটা হলো স্কোয়ারের, আর কন্ট্রোল ইকুয়াল টু হলো সাবস্ক্রিপ্টের। আচ্ছা, টেক্সট ইফেক্ট এবং টাইপোগ্রাফি এটার অনেকগুলো এক্সাম্পল হইতে পারে। তো আমরা যদি এইটার একটা কপি নিয়ে আসি, কিছু এক্সাম্পল আমরা দেখি। এখন অনেক ধরনের স্টাইল আছে, যেমন একটু নিচে একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে, আউটলাইন আছে। আউটলাইনটা যদি আমি গ্রিন কালার দিয়ে দিই, একটু বড় করে দিলে, এটা যদি টেক্সট কালারটা চেঞ্জ করে দিই, হোয়াইট করে দিই, তাহলে বোঝা যাবে যে আউটলাইনটা কোন কালারের। সো এখানে আউটলাইন যদি আমরা ইয়েলো কালার দিই, হালকা ব্ল্যাক কালারই দিই আউটলাইন, তো এটা হলো আউটলাইন। তারপরে এখানে এক্সাম্পলগুলো আপনারা ঘেটে ঘেটে দেখবেন। গ্লো যদি দিতে চান, টাইপোগ্রাফিগুলো যদি আমরা বড় করি তাহলে বুঝতে পারবো যে গ্লো কি কাজে লাগে। তারপরে এখানে আরও আছে, আরও কিছু স্টাইলিশ ইয়ে আছে। stylistic set, ligatures, disable all ligatures in the selected text, standard only, all ligatures available in selected text. লিগেচার মানে কি কারো জানা আছে? কর্ড, স্ট্রিং, রোপ, টাই, লাইন, লিগেচার্স। যেমন ইফেক্ট, টেক্সট ইফেক্টের টিটা দেখেন একটু বাঁকা হয়ে গেছে, বন্ধ সংযুক্ত করে। কর্ড, স্ট্রিং, রোপ, টাই। তো এখানে কি বলছে? enables ligatures, no improve text effect, standard and contextual, historical and discretionary, enable ligatures found in historical printing as well as ligature for stylistic effect, all ligatures. আচ্ছা, তারপরে এইগুলো একটু ঘেটে দেখবেন, স্টাইলে অনেকগুলো অপশন আছে, ঘেটে দেখবেন। আর ফন্ট হাইলাইট, অনেক সময় অনেক একটা লেখায় আমরা অনেক কিছু হাইলাইট করতে চাই না। ওই লেখাটাকে একটু হাইলাইট করে বলতে চাই যে দেখেন কি হয়েছে। যেমন প্রুফ, এই লেখাটাকে আপনি হাইলাইট করতে চান, হেল্প ইউ প্রুফ। এখানে আপনি হয়তো গ্রিন কালারে হাইলাইট করলেন বা অন্য কালারে হাইলাইট করলেন, আমরা তখন ওইটাকে হাইলাইটার বলি। আর ফন্ট কালার কি করে? ফন্টের কালার। যে কোনো ধরনের কালার আপনি করতে পারেন, এগুলো করেন সচরাচর। ঠিক আছে, এগুলো হচ্ছে ফন্ট গ্রুপের কাজ ছিল। ফন্ট গ্রুপের আরেকটা মজার কাজ হলো, এইখানে দেখেন একটা ডায়লগ বক্স লঞ্চার আছে। এই ডায়লগ বক্স লঞ্চারে অনেক কিছু আছে, এর ভিতরে অ্যাডভান্সড একটা অপশন আছে, নাম হলো স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং। তো এইখানে একটা মজার কাজ আছে, যেমন নিউ হরাইজন সিএলসি বললাম, নিউ একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের দূরত্ব, হরাইজনস, এটা মাঝখানে আনলাম। তো একটা ক্যারেক্টারের থেকে আরেকটা ক্যারেক্টারের দূরত্ব বাড়াইতে হইলে
তো এইখানে দেখেন স্পেসিংয়ে অ্যাডভান্সড আছে, আমি এখন ফন্ট একটা, এগুলা অনেক কিছুই এখানে পাওয়া যায়, আবার অনেক কিছু পাওয়া যায় না। তো অ্যাডভান্সডে আমরা যদি স্পেসিংটা বলি যে ক্যারেক্টার স্পেসিং, এখানে কিন্তু বলা আছে একটা ক্যাপশনে যে এখানে ক্যারেক্টার স্পেসিংগুলো আমরা কি করি, এখানে ক্যারেক্টার টাইপের স্পেসিংগুলো আমরা ঠিক করি। সো স্পেসিং নর্মাল না বলে আমরা বললাম এক্সপান্ডেড। এখানে 1 পিটিআর পয়েন্ট আছে, তো আমরা বললাম 6 পয়েন্ট। দেখেন কত ডিফারেন্স হয়ে গেল। হ্যাঁ, নিউ হরাইজন সিএলসি, সি কেটে দিলে সি এইভাবে চলে যায়। সরি আপনাদেরকে একটু ডিস্টার্ব করলাম। না, আপনাদেরকে আমি ডিস্টার্ব করিনি, বাইরের লোক ডিস্টার্ব করছে। ঠিক আছে, চলেন আবার শুরু করি। কি ছিল আমাদের কথা, যে নিউ হরাইজন লেখার সাথে সাথে এখানে এখন যদি লেখা শুরু করি, কাটলে সি কেটে যায়, তাই না? সিএলসি অফ বাংলাদেশ যদি লিখি, ঠিক আছে, আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে, স্পেসগুলো ডিফাইন হয়ে গেছে, সে অটোমেটিক নিয়ে নিচ্ছে স্পেসগুলো। ক্লিয়ার? এইবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ গ্রুপের কাজ, সেটার নাম হলো প্যারাগ্রাফ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্যাব, এটা খুব মনোযোগ সহকারে করবেন ইনশাআল্লাহ, আশা করব। আমি এটাকে সেভ করে দিলাম, ফাইল সেভ অ্যাজ। এই ফাইলগুলো আমি করে রাখতেছি, ফন্ট গ্রুপ নাম দিয়ে সেভ করলাম। এই যে প্যারাগ্রাফ, ও আচ্ছা, লাইট জ্বলে দেখতেছেন। ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের এক লোক দেখলাম না, ঢুকলো এখানে নাকি? কে ঢুকলো? আপনি ঢুকছেন? হ্যাঁ, এখন এই লাইট জ্বলার জন্য আপনার পিসিতে দেখেন, এটা ভালো কথা বলছেন, থ্যাংক ইউ। সাইনটা আছে, ফন্টের যে সাইনটা আছে ওই জায়গায়, লাইক ওই যে অ্যাডভান্স যেটা আর কি, হ্যাঁ, সবসময় স্পেসিংটা কোনটা থাকলে বেটার আর কি? নর্মাল যেটা আছে, নর্মাল। আর পজিশনটা যেমন এখানে কত আছে দেখো, অ্যাডভান্স এখানে কোনো কিছুই নাই। যে পজিশনটা নর্মাল লাগবে। জি জি, এটা কদাচিৎ আসে, এরকম প্রয়োজন খুব অল্প সময় আসে। এটার সাথে স্পেসিং কিন্তু হ্যাঁ, কিসের না লাগে, এমনিতেও লাগে, অনেকেরই লাগে। পরে এটা যদি না জানা থাকে কি করা লাগবে, তখন স্পেস দিতে হবে ম্যানুয়ালি। এখানে স্পেস দিতে হবে তখন ম্যানুয়ালি। এই স্পেস কিন্তু এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কিন্তু যখন এই জিনিসটা না জানবে সে, তখন কি করবে? স্পেস দিতে হয়রান হয়ে যাবে, ফরম্যাট নষ্ট হয়ে যাবে। সো আমরা এখন প্যারাগ্রাফ গ্রুপের কাজ করবো ইনশাল্লাহ। চলেন শুরু করি। প্যারাগ্রাফ গ্রুপে প্রথমে আছে বুলেটস এন্ড নাম্বারিং। তার আগে আমরা একটা কাজ শিখে নিই, সেটা হলো ট্যাবের কাজ। কিসের কাজ? ট্যাবের কাজ। আমরা এখন শিখব ট্যাবের কাজ। ট্যাব অনেকগুলো ধরনের হয়। লেফট ট্যাব, রাইট ট্যাব, সেন্টার ট্যাব, লেফট ট্যাব, রাইট ট্যাব, সেন্টার ট্যাব, ডেসিমেল ট্যাব, বার ট্যাব,
তারপরে হ্যাঙ্গিং ইনডেন্ট, ফার্স্ট লাইন ইনডেন্ট, এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। যেমন এটা হলো ট্যাব, ট্যাব মানে ডিফল্ট ট্যাব, ডিফল্ট ট্যাব। ট্যাবের কাজ সঠিকভাবে বুঝতে হলে আপনাকে জানতে হবে যে ভিউ নামে একটা ট্যাব আছে আমাদের, তাই না? ভিউ ট্যাব থেকে আমাদের রুলারটাকে চেক করে নিতে হবে, রুলারটাকে কি করে নিতে হবে? চেক করে নিতে হবে। চেক করে দিতে হবে। সো এই যে ভিউ ট্যাব থেকে এখানে দেখেন এই যে শো গ্রুপের ভেতরে রুলারটাকে কি করে দিতে হবে? দিয়ে দিতে হবে এখানে। সো বাই ডিফল্ট হলো 0.5 ইঞ্চি, এটা হলো আপনার ডিফল্ট ট্যাব থাকে। যেমন আমি যদি ফন্টের সাইজ একটু ছোট করে দিই, যেমন এখানে বললাম নেম লিখবার, ট্যাব চাপলাম, কি চাপছি? ট্যাব। ডেজিগনেশন বলবো এখানে, তারপরে ট্যাব বললাম, তারপর বললাম অ্যাড্রেস বলবো এখানে। ডিফল্ট কোনো কিন্তু ট্যাব স্টপ পজিশন বলা হয়, কি বলা হয়? ট্যাব স্টপ পজিশন, সরি এটা ট্যাব হলো আপনার বাটন আছে একটা, দেখেন ট্যাব, কিবোর্ডে একটা বাটন আছে, এই ট্যাব চাপার কারণে এই মাঝখানে এই গ্যাপটা হয়ে গেছে একবারে, তাই না? তো এটাকে বলা হয় ট্যাব স্টপ পজিশন, ট্যাব স্টপ পজিশন। এটা হলো ডিফল্ট পজিশনের কাজ করতেছে। এখন ডিফল্ট কি? ডিফল্ট হলো 0.5 এখন। পরবর্তীতে আমরা ট্যাব স্টপ পজিশন বসাইতে পারি। তো নেম এখানে বললাম নাহিদ, ট্যাব দিলাম, বললাম অফিসার। এই যে একটা ট্যাব দিছি, তখন কিন্তু এক ট্যাবে অ্যাড্রেস পর্যন্ত চলে গেছে, এখন কিন্তু এক ট্যাবে অ্যাড্রেস পর্যন্ত যায় নাই। এখন ডাবল ট্যাব দিতে হচ্ছে আমাকে। এখানে বললাম যে ময়মনসিংহ, মাহবুব ডিজাইনার, উত্তরা, বাবু, ট্যাব দিলাম। এই যে দেখেন এক ট্যাবে কই চলে আসছে? মাত্র এই বাবুর পরে একটা ঘর আসছে। তার মানে এইখানে এলোমেলো ট্যাব নিয়ে কাজ হচ্ছে। মনে করেন বললাম প্রোগ্রামার, এখানে ট্যাব চাপার সাথে সাথে বললাম যে ধানমন্ডি। এখন এই মার্কসটার নাম হলো প্যারাগ্রাফ মার্কস। এটার নাম কি? এইটা অন করলে এটা হলো এক্সরে মেশিন অফ দি ডকুমেন্ট। আমার রোগ হয়েছে, কোন হাড্ডিটা ভাঙছে বা কোথায় পাথর হয়েছে, এরকম কি দিয়ে দেখে? মানুষের বডির এক্সরে মেশিন। তো এইটা হলো আপনার এই ডকুমেন্টের কোথায় এন্টার চাপা হয়েছে, কোথায় স্পেস চাপা হয়েছে, কোথায় ট্যাব চাপা হয়েছে, এটা বোঝা যায় এই প্যারাগ্রাফ মার্কস থেকে। এখানে দেখেন, এখানে স্পেস চাপা হয়েছে, এখানে এই যে একটা ডট দেখাইছে। এটাকে বলা হয়, এই বাটনটাকে আরেকটা কথা বলা হয়, সেটা হলো ফরম্যাটিং মার্কস। এই বাটনটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় প্যারাগ্রাফ মার্কস, প্যারাগ্রাফ মার্কস or formatting marks. আপনি যখন এন্টার চাপেন সাথে সাথে দেখেন এই চিহ্নটা দেখায়। আপনি যখন এটা কিসের কারণে হয়েছে এরকম? এন্টার চাপার কারণে এরকম হয়েছে। আচ্ছা, এখানে আপনি লিখলেন কিছু লেখা, শিফট এন্টার চাপলেন, চিহ্ন কিন্তু চেঞ্জ আসছে, এবং প্যারাগ্রাফ কিন্তু একটাই হচ্ছে। প্যারাগ্রাফ কিন্তু দেখেন এখানে একটা প্যারাগ্রাফ হয়েছে, এখানে কিন্তু আলাদা আলাদা প্যারাগ্রাফ হয়েছে।
ট্যাব নিয়ে যখন তো এখানে কি চাপছি আমরা, এখানে চাপছি হলো শিফট চেপে এন্টার। খাতা কলম আছে সবার সাথে, শিফট চেপে এন্টার চাপছি। আচ্ছা, আবার বললাম যে এইটা একটা আলাদা পেজে থাকবে, এইটা একটা আলাদা পেজে থাকবে, বুঝতে পারছি? এই উপরের এতটুকু আলাদা পেজে থাকবে, এইটা আলাদা পেজে থাকবে। তখন এইখানে আমি এখানে এসে চাপলাম হচ্ছে কন্ট্রোল চেপে এন্টার চাপলাম। কন্ট্রোল চেপে এন্টার চাপলে এইখানে আসলো পেজ ব্রেক। তাহলে ঘটনা কি ঘটলো? এখানে কি চাপছি আমরা? কন্ট্রোল চেপে এন্টার চাপছি। ঘটনা কি ঘটতেছে? সো এখানে আমাদের প্যারাগ্রাফ মার্কস নিয়ে কিছু জানার প্রয়োজন আছে। সেটা হচ্ছে আমরা যখন এন্টার চাপি, এই রুলসগুলো যারা খাতা কলম ইউজ করতেছেন লিখে ফেলতে পারেন। এন্টার যখন আমরা চাপি তখন কি ঘটনা ঘটে? তখন নিউ লাইন আসে, একটা নিউ লাইন ইন নিউ প্যারাগ্রাফ, নতুন একটা প্যারাগ্রাফেরও জন্ম হয় যখন আমরা এন্টার চাপি। আর যখন আমরা শিফট এন্টার চাপি তখন কি হয়? ওইটাই হয়, কিন্তু নতুন প্যারাগ্রাফ হয় না। নিউ লাইন আসে, ঠিক আছে, নিউ লাইন ইন সেম প্যারাগ্রাফ। তারপরে যখন আমরা কন্ট্রোল এন্টার চাপি নিউ লাইন ইন কি নিউ পেজ, এটাকে পেজ ব্রেকও বলে। এটাকে কি বলা হয়? পেজ ব্রেকও বলে। তার মানে নতুন পেজ নেওয়ার উপায় হলো টু টেক নিউ পেজ উই শুড ইউজ হোয়াট? কন্ট্রোল এন্টার অথবা পেজ ব্রেক। কি সে? আচ্ছা, আসেন, কোই বাত নেই, ঠিক আছে। তো নতুন ইয়া লিখতে গেলে, নতুন পেজ নিতে গেলে আমাদের কি করা উচিত? আমাদের কন্ট্রোল এন্টার চাপা উচিত। আমরা আগে কি করতাম? এন্টার চেপে নিতাম। তো এন্টার চেপে নিলে প্রবলেম কি? এইখানে লিখতেছেন নতুন পেজ আসলো, তাই না? এন্টার চেপে লিখছেন, প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা আবার এন্টার চাপছেন, তার মানে প্রত্যেকটা লাইন হলো আলাদা প্যারাগ্রাফ, কারোর সাথে কারো সম্পর্ক নেই, তুমি আমি। আর যখন আপনি শিফট এন্টার দিয়ে লিখলেন, যেমন এইটা দেখেন, এইটার ভেতরকার গ্যাপ তুলনামূলক কিন্তু এইটার ভেতরকার গ্যাপের চেয়ে কম। লাইনের গ্যাপ, এই লাইন থেকে এই লাইনের গ্যাপ কিন্তু বেশি। কিন্তু এইখানে আরেকটা বড় ব্যাপার হলো, এইটা থেকে যখন আমি রাইটে লাইন করি, এটা সবাই একসাথে দৌড় দেয়, কারণ এটা একটা জামাত, একটা টিম। তো এটা যখন ডানে দিয়ে দিই, ডানে চলে যায়, বায়ে দিয়ে দিই, বায়ে দিয়ে মাঝে চলে যায়, সবাই একসাথে একটা প্যারাগ্রাফ। আর এইখানে কি, এরা আমি আলাদা তুমি আলাদা, আমি আলাদা তুমি আলাদা, ঠিক আছে। সবগুলো একসাথে করলে আবার যাবে, কারণ এর সবগুলো প্যারাগ্রাফে আপনি সিলেক্ট করছেন, কিন্তু এরা ইন্ডিভিজুয়ালি আমি একা তুমি একা, ঠিক আছে। প্যারাগ্রাফ কি? একগুচ্ছ লেখাকে আমরা একটা প্যারাগ্রাফ বলি। তো এইখানে একগুচ্ছ লেখা, তো এন্টার চাপলে সেটা হয় না। আরেকটা প্রবলেম হলো যে আপনি যখন এখানে লিখছেন অনেকগুলো লাইন, এটা মনে করেন একটা 26 নম্বর লাইন, বা এটা শুরু হয়েছে হলো গিয়া মনে করেন এখানে লাইন নাম্বার দেওয়া যায়, তাহলে লাইন নাম্বার দিলে বুঝতে পারবেন যে লাইন নাম্বার থেকে কন্টিনিউয়াস লাইন নাম্বার দিই। যেমন এটা 30 নম্বর লাইনে লেখা ছিল এই কথাটা, কিন্তু যখন আপনি এইখানে মাঝখানে কিছু ইনসার্ট করলেন, 6 নম্বরের এখানে এন্টার চেপে বললেন আরও কিছু লেখা আমি লিখতে চাই,
এখানে দুইটা লাইন আপনার মডিফিকেশন হলো, সাথে সাথে কিন্তু আপনার এইটার উপর ইম্প্যাক্ট করে গেছে। 32 কিন্তু আর এখানে নাই। কিন্তু যদি আপনি এখানে বলতেন যে না, এইখানে যত লেখাই আসুক এটা উপরেই থাকবে, কোনটা, এই সবুজটা উপরেই থাকবে, তা এইখানে কাজটা দেখে বা এইখানে যখন আপনি নতুন পেজ নেবেন, কন্ট্রোল চেপে এন্টার দিলেই, সরি, আপনি যদি হ্যাঁ আপনি যদি এইখানে থাকা অবস্থায় যদি কন্ট্রোল চেপে এন্টার দিতেন, তাহলে এখানে যতই আপনি মডিফিকেশন করেন, যতই লেখেন, কই বাত নেই, ওই পেজের সাথে এর কোনো সম্পর্ক নাই। এইটা কিন্তু সে প্রথম লাইনেই রাখবে। ওখানে আপডেট হবে, সমস্যা কি, মাঝখানে আসবে। এখানে মাঝখানে আরও কিছু লাইন ইনসার্ট করলেন, পরের পেজ আপডেট হবে, কিন্তু ওই পেজটাকে সে ইনটেক রাখবে, এই পেজটাকে সে ইনটেক রাখবে। স্যার ওই যে আমরা যখন 1 2 লিখি, মাঝে মাঝে কি হয়ে যায় আপনার একই যখন আমরা সিরিয়ালে লিখি না 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, মাঝখানে যখন 5 এর পরে কিছু লিখবো ওটাও 5 হয়ে যায়। আমি এটা ছিল মনে কি অটোমেটিক্যালি সিরিয়াল হয়ে যাবে, ওটা কি না? ওটা আমরা বুলেটস এন্ড নাম্বারিং যখন শিখবো তখন ইনশাল্লাহ চলে আসবে। এটা হলো, এটা সিরিয়াল নাম্বার না, এটা হলো গিয়া লাইন নাম্বার, প্রত্যেকটা লাইন নাম্বার। তো কি কি বুঝলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, এই যে এন্টার, এটা বুঝছেন কিনা সবাই? তারপরে এইটা হলো শিফট এন্টার, আর একটা হচ্ছে কন্ট্রোল এন্টার। শিফট এন্টার হলো কি আপনার ইন্ডিভিজুয়াল, শিফট এন্টার হলো কি একটা প্যারাগ্রাফ, কন্ট্রোল এন্টার মানে নতুন পেজ খুলবে। বুঝছো? আচ্ছা, প্যারাগ্রাফ মার্কসের যে সিম্বলগুলো আমরা দেখলাম, যে এখানে যখন অন করে রাখি আমরা, তো ট্যাব দিলে কীরকম সিম্বল দেখায়? স্পেস দিব, দেখবেন যে স্পেস দেওয়ার সাথে সাথে একটা ডট চলে আসে। আর যদি ট্যাবের কাজ করি, ট্যাব যদি দিই, দেখেন একটা অ্যারো চলে আসছে, যতবার ট্যাব দিব ততবার অ্যারো চলে আসতেছে। সো এগুলাকে বলা হয় ফরম্যাটিং মার্কস। যেমন দেখালেন 0.5, তাই না? তো ট্যাবে চেঞ্জ করা যায় না, 8 10 10। হ্যাঁ হ্যাঁ, করা যাবে, সেটাই আমরা দেখবো ট্যাবে। তো বুঝতে পারছি যে কিভাবে এই ট্যাব ফরম্যাটিং মার্কস কাজ করে। বেশি কঠিন মনে হচ্ছে মাসুম ভাই? না, চলে। কি ব্যাপার, প্রথমে একজন গেল, এবার দুজন গেল। তবে কুড়ালের মতো ওই মাঠটা একটা পেছালাম না। এটা আপনার কুড়ালের মতো লাগলো? আপনি ক্রিমিনাল কেস বেশি করতেছেন নাকি আজকাল, নাকি সিভিল করতেছেন? ক্রিমিনাল কেস বেশি না, এর লেগে এটা কুড়ালের মতো লাগছে। সিভিল করলে এটা হাত পাকার মতো লাগতো। সাইনবোর্ড না? আমি তো একটা ডকুমেন্টের মধ্যে দেখুন লাইনের স্পেস খুঁজে পাচ্ছি কোথায়, বুঝলাম স্পেসটা বিষয়গুলো এটাই
আচ্ছা, তা গেল প্যারাগ্রাফ মার্কস। আচ্ছা, আরেকটা হলো ট্যাব নিয়ে কথা বলতেছিলাম, তাই না? জি। তো প্রথম গেল আমাদের ডিফল্ট ট্যাব। কোন কালারটা হালকা? ইয়েলোই বেটার মনে হয়। আচ্ছা, এটা গেল ডিফল্ট ট্যাব, তাই না? এখন দেখতে পাচ্ছি আমি এখানে যে এইখানে একবার ট্যাব চাপা হয়েছে, এখানে একবার, এখানে একবার, এখানে দুইবার। তার মানে আমার ট্যাব স্টপ পজিশনগুলো ঠিক মতো যদি আমি বসাইতে পারতাম তাহলে এটা ভালোভাবে সেট আপ হইতো। ইমার্জেন্সি, ওকে। অসুস্থ কেউ নাকি অন্য প্রবলেম? যান যান যান, সাবধানে যান, আস্তে আস্তে করবেন। মাথা ঠান্ডা, রক্তের গ্রুপে পজিটিভ আমার, লাগলে বললেন। আমি কি বলছি? এ বলছি যে ও বলছি, ও বলছি না? ঠিক আছে, আপনারও আপনি এতগুলা ইয়া মুখস্থ করছেন, ল আইন, আমি তুই বাড়ি। আপনি বুঝতেছেন না আপনার রক্তের গ্রুপ কি? আপনার বাংলাদেশের 40% লোকের রক্তের গ্রুপ ও পজিটিভ, আর এ পজিটিভ ও 40%। বেশি হলে হ্যাঁ, প্রত্যেকদিন ওয়ার্ডে ক্লাস শেষে একটা করে এক্সেলের ফরম্যাট দেখাবে। কোনো সমস্যা এবার আমরা পিভট দেখাম, আমরা তো শিখছি আগে। ওকে ওকে, ডেইলি একটা করে দেখাবেন শেষ হয়ে গেছে। মনে করি না, ঠিক আছে? ঠিক আছে, ভালো প্রস্তাব। তিশা ঠিক আছে, সে আমার নিজেই তো। আচ্ছা, তাহলে এটা হলো ট্যাব। ট্যাব যাই না এখনো, ট্যাব হবে একটা শেষ হয়েছে, ডিফল্ট ট্যাব 0.5 ইঞ্চি। এবার ডিফল্ট কথাটার অর্থ কি বলবো, ইংলিশে ভালো কি? ডিফল্ট কথাটার অর্থ আসলে এটা কি? ব্যর্থ। ডিফল্ট কথাটার আমি এমনি একটা মানে ভাবার্থ বলি আর কি। ভাবার্থ হইলো আপনি একটা গাড়ি কিনছেন 4 চাকার, এই নবীনও কিনছে একটা 4 চাকায়, এগুলো ডিফল্ট। কিন্তু রবিউল ও চিন্তা করলো যে সবাই 4 চাকা কিনো, আমি 4 চাকা কিনবো না, আমার পিছন দিয়ে আরেকটা চাকা লাগাই দেবে, 5 চাকার কিনবো আমি, অথবা সাইড দিয়া আরো 2টা এক্সট্রা লাগাই নিলাম। আবার নাইট্রোস লাগাবো, একবার নাইট্রোস মামু, একবারে মনে করেন যে 1000 কিলো স্পিড উঠতে যাবো গা। হ্যাঁ, এই যে এক্সট্রা ফিচার দিল না, সে আর তখন ডিফল্টে নাই, তখন সে হলো কাস্টমাইজেশনে চলে গেছে। আর অর্ডিনারি ভাবে কোম্পানি যেটা বানায় দিছিল 4 চাকায় সবকিছু সেটআপ টেটআপ করে আছে, যেমনি আছে অমনি, ওইটা ছিল হলো গিয়ে কি ডিফল্ট, জেনারেল যেটা এবং জেনারেল ইউজ টু, সেটা হলো ডিফল্ট। সবসময় আর যখনই ডিফল্ট দিয়ে বাইরে কিছু কাস্টম করবে তখনই কাস্টমাইজেশন। সবাই 4 চাকা গাড়ি ইউজ করে, হুট করে কেউ যদি 5 চাকা গাড়ি নিয়ে আসে ওটা অবশ্যই মাঝখানে আবার ওই যে একটা ইয়ে বাইরে ছিল না, ট্রেন্ড বাইরে ছিল না, যে মাঝখানের ইয়েটা ছাদটা খুলে যাবে, পিচ্চিরা বাবুরা উপরে তাকাবে, দেখবে ওয়ার্ল্ড। আছে না, এখনো আছে গাড়িগুলো। তো এইটা একটু মানে অন্যরকম না, যদি এইটাও ডিফল্ট, ওই ব্র্যান্ডের জন্য, ওই কারের জন্য এটা কিন্তু ডিফল্ট, একটু ইউনিক যেগুলো জেনারেল। আচ্ছা, আপনার পজিশনটা আমরা ঠিক দেখেন, 0.5 এটা। তুমি কি আমাকে অর্ডার করতেছ না রিকোয়েস্ট করতেছ? আচ্ছা, ভাবচক্র কিন্তু শাহরিয়ারের মতো নিলে হবে না, সব কিন্তু এখন ক্লিন রাজনীতি করতে হবে, বুঝতে পারছো তো? শাহরিয়ারের ভিতরে না বাইরে? আচ্ছা, তাহলে লেফট ট্যাব না,
কি তুমি কি জানতে চাইছিলা? ওই যে লাইক হলো গিয়ে আপনি যে বলতে যাচ্ছেন হলো গিয়ে এখানে একটা দিছেন আপনার দুইটা পড়ছেন, হ্যাঁ, বাট শব্দ যাচ্ছে আবার বলো। ওই যে আপনি এখানে একটা দিছেন, তাহলে ওইখানে আবার দুইটা পড়ছে কিন্তু। হ্যাঁ, এখানে কারণ হলো এই অফিসার কথাটা ছোট হয়ে গেছে। দেখো ডিজিগনেশন কথাটা অনেক লম্বা হয়ে গেছে। অফিসার কথাটা ছোট হওয়ার কারণে একবারে কভার করতে পারে নাই, তাকে দুইবার দিতে হয়েছে ট্যাব। কারণ এই যে দেখো এটা হলো 0.5, এটা হলো 1, এটা হলো 1.5, এটা হলো 2, মানে কত পজিশন পর্যন্ত যাচ্ছে এই ট্যাবটা। এইটা হলো এই যে এইখানে কিন্তু 0.5টা হাইড হয়ে গেছে। এইখানে কিন্তু একটা ট্যাব আছে, এই ট্যাবটা পড়ছে এইখানে পাওয়া গেছে, এইখানে পাওয়া গেছে। আর বাকি সবারই কি নামটা বেশি বড় হওয়ার কারণে এটা পায় নাই। আচ্ছা আমি একটু বলেন ওই যে 5 লেখা আমি এটা কাস্টমাইজ করতে যাচ্ছি, মনে করেন ডিফল্ট মানে কাস্টমাইজ করতে যাচ্ছি, লাইক আমি 7 বা 8 বা 10 দিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ, ওটাই আমরা দেখবো এখন। ওটাই ট্যাব স্টপ পজিশন বসানো যায়। ট্যাব স্টপ পজিশন কি করা যায়? বসানো যায়। কোথায় বসাইতে হয়? রুলারে বসাইতে হয়। যেমন এখানে কি ছিল, 0.5-এ ছিল না, আমরা বললাম যে 0.5-এ তো হচ্ছে না, তুমি 1-এ দিয়ে দাও। যখনই এই যে এইগুলো হলো ট্যাবগুলোর নাম, যে ট্যাবগুলো আমরা বলছিলাম না, যে এই যে রুলারের কোনায় দেখেন একটা এল এর মতো, ছোট একটা এল এর মতো আছে, তাই না? এই যে এখানে ক্লিক করলে দেখেন এটা হলো সেন্টার ট্যাব। মাউস পয়েন্টার রাখলেও বলো এখানে সেন্টার ট্যাব। আবার ক্লিক করলে এটা হলো রাইট ট্যাব। আবার ক্লিক করলে এটা হলো ডেসিমেল ট্যাব। আবার ক্লিক করলে এটা হলো বার ট্যাব। আবার ক্লিক করলে এটা হলো ফার্স্ট লাইন ইন্ডেন্ট। তারপর আবার ক্লিক করলে এটা হলো হ্যাঙ্গিং ইন্ডেন্ট। আবার ক্লিক করলে আবার কি হয়ে গেছে? লেফট ট্যাব হয়ে গেছে। তো আমরা লেফট ট্যাব এখানে তো বাই ডিফল্ট একটা আসেই, তো আমি 1-এ আবার ক্লিক করলাম। এখানে দেখেন, ভালো করে খেয়াল করেন ভাই, আপনি কিন্তু খেয়াল করতেছেন, স্ক্রিনে তাকান। এই যে এই 1-এ আমি ক্লিক করলাম, এই 1-এ একটা লেফট ট্যাব লেগে গেল। আবার এই যে 2-তে আমি ক্লিক করলাম, 2-তে ক্লিক করব, এটা ডেজিগনেশনই তো এই পর্যন্ত চলে আসবে, তাই না? তো 1.5-এ আমি দিলাম একটা, আর 3-তে দিলাম একটা, একটু গ্যাপ বেশি বাড়ায় দিলাম। তার মানে ট্যাব স্টপ পজিশন একটা হলো 0-তে একটা, 1.5-এ একটা, আর একটা হলো 3-তে একটা, তাই না? তো এখন যদি আমি ওই কাজটাই আবার করি, নেম ফন্ট সাইজটা একটু আগেরটার মতো করে দিই, 16 মনে হয়েছিল, নেম, তারপর বললাম ট্যাব। একবারে কোথায় নিয়ে আসলো? ঝাম্প করে 1.5-এ নিয়ে আসলো, তাই না? তো এখানে আমি বললাম যে ডেজিগনেশন, আবার ট্যাব দিলাম, বললাম অ্যাড্রেস, এন্টার চাপলাম, বললাম নাহিদ অফিসার। সময় কাজগুলো হয় না, ওয়ার্ডের বিভিন্ন কাজ করার জন্য এরকম হয়। ঠিক আছে, এখন দেখেন এই ট্যাব, আপনার মনে হলো যে না একটু আরেকটু চাপাইতে হবে, তা আপনি এইটা ধরে সিলেক্ট করতে হবে কিন্তু, হ্যাঁ, কারণ এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্যারাগ্রাফ, এটা খেয়াল করবেন। কারণ আমাদের এন্টার চাপতে হবে এখানে কিন্তু আবার শিফট এন্টার চাপলে হবে না, এখানে এন্টার চাইপেই কাজ করতে হবে। প্রত্যেকটা লাইন আলাদা, প্যারাগ্রাফ আলাদা, সব প্রত্যেক শুরুর আগে সিলেক্ট করে আপনি কিন্তু চাইলে আবার একটু চাপাইতেও পারেন। আপনি বললেন যে 1.25-এ থাকুক, আর এইটাকেও ধরে আর একটু চাপাই দিলেন আপনি, এরকম সিলেক্টে যেভাবে করবেন, সিলেক্ট করে এই যে মাউস পয়েন্টার দিয়ে এই যে আয়ের মতো হয় না, মাউস পয়েন্টারটা কি হয়, আয়ের মতো হয়, এভাবে ক্লিক করে ধরে এভাবে ঘষা দিলেই চলে আসবে। এটা যেটাকে নড়াবো আমি, যেটাকে আগে পিছিয়ে করব, সিলেক্ট করতে হবে, পুরো টেবিলটাই আপনি সিলেক্ট করতে হবে। এটা এই যেই টেবিল না, টেবিল ছাড়া টেবিল আর কি, এইটাকে সিলেক্ট করে তারপরে এই যে এইখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আপনি নাড়ায় চাড়ায় দিতে হবে। রাইট অ্যালাইন হবে, রাইট থেকে শুরু হবে, সেন্টার থেকে শুরু হবে, রাইট, দুই পাশে ছড়াবে। আর ডেসিবেল মানে হলো, মনে করেন দশমিকগুলো যাতে একটা অ্যালাইনমেন্ট পয়েন্টে চলে আসে, এই কারণে ডেসিবেল। আর বারের আসলে খুব একটা ইম্প্যাক্ট নাই, বার দিয়ে আসলে একটা দাগের মতো পড়ে যায়, লেফট দিয়ে কাজ হবে আপনাদের। তারপরে দরকার পড়তে পারে, যেমন রাইট ট্যাবটার এক্সাম্পল দেখা দিচ্ছি।
রাইট ট্যাবের জন্য আগে সেন্টার ট্যাব মনে হয়, সেন্টার ট্যাবের জন্য এখানে ক্লিক করলে এটা সেন্টার ট্যাব হয়ে যায়। আমি বললাম যে 1-এ একটা বসবে, 2.5-এ একটা বসবে, 4-এ একটা বসবে। প্রথমে ট্যাব চেপে নিলাম, বললাম এখানে নেম 16 বলে দিলাম এখানে। তারপরে এখানে ট্যাব চাপলাম, বললাম ডেজিগনেশন, এটা হলো সেন্টার। রাইটটা আমরা পরে করতেছি, রাইটটা পরে আসতেছে, এখানে পরে করতেছি। আর ডেজিগনেশন হচ্ছে অ্যাড্রেস নাহি, কি হচ্ছে আসলে সেন্টার থেকে দুই দিকে সরাচ্ছে। আর কি লিখলাম, ঠিক আছে, সেন্টার থেকে দিকে সরাচ্ছে। আর রাইট ট্যাব যদি হয়, এখানে ক্লিক করলে আবার রাইট ট্যাব আর পাওয়া যায়। সো এইখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, একটা 4-এ নিলাম। তো এখানে বললাম নেম, ফন্ট সাইজও একটা ব্যাপার, তাই না? নেম, ডেজিগনেশন, অফিসার, মাইম, ডিজাইনার, তোরা, বাবু। করেন তো একটু লেফট ট্যাব আর রাইট ট্যাবের কাজগুলো করেন তো, লেফট ট্যাব, রাইট ট্যাব আর সেন্টার ট্যাবের কাজগুলো করেন তো দেখি একটু। কি আনতে হইব, রুলার আনতে হইব। দেখা গেলেন মনে করলেন কত সোজা, পরে দেখলেন যে করতে গিয়ে আটকে গেলেন, এটা হবে না।